আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের কম্প্যাক্ট এন্ড অনশর্ট ক্লাসে। আজকের ক্লাসটি হবে হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের উপর, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু এমসিকিউ এবং সিকিউতে এইচএসসির জন্য দরকার সবকিছু ইনশাল্লাহ আমি এখানে কমপ্লিট করে দিব এবং অল্প সময়ের মধ্যে এটা আমি করব। তো আমি শুরু করি এখানে। দেখো, আমরা যদি বলি এই অধ্যায়ের টপিক গুলো কি কি। এই অধ্যায়ের টপিক আছে তোমার নিউটনের সূত্রের সাহায্যে বা নিউটনের মহাকর্ষ সূত্র এবং এর ব্যবহার, তারপরে অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, মুক্তিবেগ, কৃত্রিম ভূগ্রহ আর ভূস্থির ভূগ্রহ। এই কতগুলো টপিক থেকে আমাদের সাধারণত প্রশ্ন চলে আসে। তাহলে আমরা সব থেকে আগে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অধ্যায়ের শুরুতে আমাদের আছে হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে। এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট। পড়ন্ত বস্তু। এখন এই পড়ন্ত বস্তুর সূত্র তো তিনটা, তাই না? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করে না। পড়ন্ত বস্তু মানে কি স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পড়তে হবে। তাই পড়ন্ত বস্তু হওয়ার শর্ত আছে, কিন্তু এখানে কি বললাম, এখানে হতে হবে আমার স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং সেটা বাধাবিহীন পড়তে হবে, বিনা বাধায়। স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়তে হবে বা মুক্তভাবে পড়তে হবে। আর শুধুমাত্র এখানে অভিকর্ষ বল ক্রিয়া করবে। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলে নিই। দেখো, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তা মহাকর্ষ আর অভিকর্ষ জিনিসটা কি? মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকবে সেটাই হচ্ছে মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, এটাকে আমরা বলবো মহাকর্ষ। আর অভিকর্ষ কি, এই দুইটার মধ্যে যদি একটা পৃথিবী হয়, এর মধ্যে যদি কোনো কারণে একটা পৃথিবী হয়, সেটাকেই বলবো আমরা অভিকর্ষ। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র আমার অভিকর্ষ বল ক্রিয়াশীল হবে। এখন এই পড়ন্ত বস্তুর সূত্র আছে, তিনটা পড়ন্ত বস্তু দিয়েছিল কি গ্যালিলিও। পড়ন্ত বস্তুর সূত্র প্রদান কে করছে? গ্যালিলিও গ্যালিলি। তো আমরা সাধারণত এখান থেকে আমরা গ্যালিলিও বলতে পারি। তা এখান থেকে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বর সূত্র। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি। প্রথম সূত্রে কি ছিল? বাধাহীন পথে পড়ন্ত বস্তু সমানসয়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এন্ড তৃতীয় সূত্র ছিল অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই জিনিসগুলো থেকে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি v1/v2 সমান t1/t2। এখান থেকে সেম ভাবে h1/h2 সমান t1/t2 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এইখান থেকে এরকম বলতে পারি আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে এখানে কি 1 এর স্কয়ার ইস টু 2 এর স্কয়ার ইস টু 3 এর স্কয়ার, তার মানে 1:4:9। এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে চলে আসতে পারে। সেম ভাবে এখানে ভি দিয়েও আসতে পারে। তো এটাই ছিল আমার হচ্ছে পড়ন্ত বস্তু সূত্র। এরপরে আসো আমরা কেপলারের সূত্র দেখতে পারি। এরপর আমাদের বইয়ে আলোচনা আছে হচ্ছে কেপলারের সূত্র নিয়ে। আচ্ছা, কেপলারের সূত্র। পৃথিবী যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, এই সূত্রটাই কে প্রদান করছিল? কেপলার। এইটাই হচ্ছে তোমার প্রথম সূত্র। কেপলারের প্রথম সূত্র কি? যে পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতেছে। কিভাবে পরিভ্রমণ করতেছে এইটা মনে রাখতে হবে। উপবৃত্তাকার কক্ষপথে
পরিভ্রমণ করতেছে। দ্বিতীয় সূত্রটা কি? গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটাই ছিল হচ্ছে দ্বিতীয় সূত্র। তার মানে আমি যদি একটু চিত্র দিয়ে এই জিনিসটা তোমাকে একটু বোঝাই, ধরো এই হচ্ছে একটা উপবৃত্তের মতো, এখানে যদি আমি ও বিন্দু বলি, এইখানে এটা ও বিন্দু, এখান থেকে ধরো এই জায়গাটাতে সেট করছে এ বি, আর এখানে আমরা সি বললাম। কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে কি হবে, যে কোনো একটা এরিয়ার ক্ষেত্রফল সময়ের সমানুপাতিক হবে এখানে। তাহলে এই বিওসি ত্রিভুজের যে ক্ষেত্রফল এখান থেকে এ ও বি, এরও ক্ষেত্রফল অতিক্রম করতে সেম সময় লাগবে, এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে এখানে সূত্রটা তো বললাম, এখান থেকে আমাদের আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ তো এই জিনিসটা আসছিল। কৌণিক ভরবেগটা এখানে সংরক্ষিত থাকে। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা ভি সমানুপাতিক 1/r পাই। ব্যাসার্ধ যত বেশি হবে বেগ তত আমাদের কমতে থাকবে, এইটা। তারপরে তুমি আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এবং রিটেনের জন্য। তৃতীয় সূত্র কি ছিল? টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ তার সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এইটাই ছিল তৃতীয় সূত্র। তো এইখান থেকে তুমি যদি বলো, যদি কোনো কারণে ব্যাসার্ধ কমে তাহলে পর্যায়কাল কি হবে? পর্যায়কাল কমবে। বছরের দৈর্ঘ্য কি হবে? পর্যায়কাল কমা মানে বছরের দৈর্ঘ্য কমবে। এখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আসতে পারে, তোমার এখান থেকে বলে দিবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন সাধারণত থাকে, সেটা হচ্ছে যে সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, পৃথিবীর দূরত্বের বর্তমান দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে দিনের সংখ্যা কত হবে? সূর্য হতে পৃথিবীর দূরত্ব বর্তমানের অর্ধেক হলে বছরে দিনের সংখ্যা কত হবে? বছরে দিনের সংখ্যা কত হবে কি করে বের করবো? এটা টি2 বের করতে হবে। টি2 সমান তাহলে আমরা কি করব, r2/r1 এখানে 3/2 ইন্টু টি1। টি1 হচ্ছে 365। r2 কত? এখানে r2 দেওয়া আছে না, বছরের দূরত্ব অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমি হাফ দিব, 3/2 ইন্টু 365, এটা ক্যালকুলেটারে দিলে আসবে হচ্ছে 129। এই উত্তরটা মুখস্থ রাখবা, আসলে এই জিনিসটাই ঘুরে ফিরে আসবে, আসলে এই জিনিসটাই তোমার ঘুরে ফিরে দিয়ে দিবে। এইখান থেকে আবার তোমার বলবে টি কি হবে? টি তাহলে আমরা বুঝলাম r⁻³ r⁻³। এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলি তৃতীয় সূত্র থেকে, এই যে পর্যায়কাল বা আবর্তন কাল শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভর করবে, ভরের উপর নির্ভরশীল না। তাহলে তোমার যদি বলে ভর পরিবর্তন করা হয়েছে, 2 গুণ 3 গুণ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। এবার আসো আমরা মহাকর্ষ সূত্রটা নিয়ে আলোচনা করি। নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে, যে এফ সমান জি এম অন m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এইখানে আমরা বলি এফ এর সাথে ভরের গুণফলের সম্পর্ক সমানুপাতিক, এফ এর সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। কেন সমানুপাতিক ব্যস্তানুপাতিক সূত্রগুলো লাগে, সম্পর্কগুলো কেন প্রয়োজন আমার? এখান থেকে আমার কিন্তু প্রায় এমসিকিউ চলে আসে। যেমন তোমাকে বলা হয়েছে যে দূরত্ব যদি হাফ করা হয়, অর্ধেক করা হয়, সেই ক্ষেত্রে বল কত হবে? তাহলে তুমি এফ এর সাথে শুধু ডি এর সম্পর্কটা লিখবা, ডি হাফ করতে বসে তাহলে এখানে হাফের স্কোয়ার দিবা, তাহলে হাফের স্কোয়ার মানে কি 1/4, উল্টাই গেলে তাহলে এখানে তোমার 4 গুণ হবে। এই টাইপের প্রশ্ন চলে আসে।
আবার তোমার এখানে বলবে, এখানে তোমার এরা বলবে যে ডি 2 গুণ করা হয়েছে ভরদ্বয় m1 m2 উভয়ই অর্ধেক করা হয়েছে, সেই ক্ষেত্রে f কত, এই টাইপের কোশ্চেনও দেয়। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে তাই বসাবা, যা দেওয়া থাকবে f সমান কি m1 m2 বাই ডি স্কয়ার ছিল, যার জায়গায় যা পরিবর্তন করছে তাই বসায় দিবা। ভর উভয়ই অর্ধেক করছে, তাহলে সেই অর্ধেক দিয়ে দাও। আর নিচে দূরত্ব কি করছে, দূরত্ব দ্বিগুণ করছে, তাই 2 এর স্কয়ার মানে কি 4। উপরে থাকতেছে 1/4, নিচে থাকতেছে 4, তাহলে উল্টাই গেলে 1/16 থাকতেছে। তাই দূরত্ব দ্বিগুণ করলে এবং ভর দ্বয় যদি অর্ধেক করা হয় তাহলে সেক্ষেত্রে আমার 1/16 অংশ হচ্ছে, f2 সমান হবে 1/16 f1, f2 সমান হবে 1/16 f1। আচ্ছা, এবার আসো এইখান থেকে আমরা f এর একক তো জানি নিউটন, এই g এর একক মাত্রা নিয়ে আমরা একটু কথা বলি। যেটাকে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা মান আছে, মানটা কত 6.67 ইন্টু 10⁻⁻11। এককটা কি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কখনোই একক মাত্রা মুখস্থ করো না, এটা বের করে নিবা কিভাবে, দেখো জি সমান কি আসে, জি সমান এফ ডি স্কয়ার বাই এম ওয়ান এন টু, এফ ডি স্কয়ার বাই এম ওয়ান এম টু। এফ এর একক কি নিউটন, আর ডি একক কি দূরত্ব মিটার স্কয়ার, আর দুইটা ভর আছে, ভরের একক তাহলে এখানে কেজি এর স্কয়ার। এখান থেকে আমরা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার পেয়ে যাচ্ছি, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার পাচ্ছি। এবার আসো, এটা গেল তো আমার একক। মাত্রায় আসো, এফ এর মাত্রায় কি এম এল টি টু দি পাওয়ার -2, ডি এর মাত্রায় কি এল স্কয়ার ডিভাইডেড বাই ভরের মাত্রায় কি এম স্কয়ার আসবে। তাহলে কাটলে আলটিমেটলি আমি এখান থেকে পাবো এল কিউ পার এম পার টি স্কয়ার, এল কিউ পার এম পার টি স্কয়ার। এটাই হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এখান থেকে আরেকটা একক বের করা যায়, কি মিটার কিউ পার কেজি পার সেকেন্ড স্কয়ার। এটাও মহাকর্ষীয় ধ্রুবকের একটা একক, এটাও মহাকর্ষীয় ধ্রুবকের একটা একক। এই যে মহাকর্ষীয় সূত্র দেখলাম, এইখান থেকে মহাকর্ষীয় সূত্রে আমরা ভেক্টর রূপটাও কিন্তু দেখে ফেলতে পারি। মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ কেমন হবে, মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপটা দেখতে কেমন হবে। বল ভর তো তোমার স্কেলার রাশি m1 m2 হবে, শুধুমাত্র এই সরণটা তোমার ভেক্টর রাশি হতে পারে, সরণটা তোমার ভেক্টর রাশি হতে পারে। তাহলে এখানে ছিল আমার স্কয়ার, তাই স্কয়ার পরিবর্তে আমি এখানে কিউ নিব, মানে আমি এখানে একটা একক ভেক্টর গুণ করতে চাচ্ছি এই জন্য। তাহলে এইটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ। আরেকটা জিনিস আমি একটু বলি, এই অভিকর্ষ বলছিলাম না, যখন অভিকর্ষ কনসেপ্টটা আমার আসে, ধরো এফ বলে আম পৃথিবীকে আকর্ষণ করছে, আর পৃথিবী বড় হাতের এফ বলে আমকে আকর্ষণ করছে। এই ক্ষেত্রে এই এফ আর এফ এর মধ্যে সম্পর্ক কি হবে, এই দুইটা কিন্তু সর্বদা সমান হবে, এই দুইটা অলওয়েজ তোমার সেম হবে। এখন এই মহাকর্ষ সূত্র থেকে তোমার কিন্তু সৃজনশীল থাকতে পারে, এখান থেকে তোমার সৃজনশীল থাকতে পারে। যেমন আমি যদি তোমাকে একটু বলি, তো এই হচ্ছে একটা ত্রিভুজের মতো আমরা একটা কল্পনা করলাম বা নিলাম। এইখানটাতে এই কর্নারটাতে তোমার একটা ভর বা একটা গ্রহ রাখা থাকতে পারে, ধরো 4 কেজি। এই কর্নারে তোমার আরেকটা গ্রহ রাখা আছে, এটা ধরো তোমার 5 কেজি। আর এখানে তোমার আরেকটা গ্রহ বা যে কোনো একটা ভর রাখা আছে, সেটা তুমি ধরো 2 কেজি। এইখানে একটা সমবাহু ত্রিভুজ মনে করো, এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য তুমি ধরে নিতে পারো 2 মিটার। এই জায়গায় তোমাকে বলবে যে এই 2 কেজি এর উপর 2 কেজি এর উপর কার্যকর বল কত হবে, 2 কেজি এর উপর কার্যকর বল কত হবে, এই টাইপের কোশ্চেন দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি কি করবা, দেখো 2 কেজির জন্য 2 কেজি 4 কেজির সাথে আকর্ষণ বল অনুভব করবে, 5 কেজির সাথে আকর্ষণ বল অনুভব করবে। তার মানে এইদিকে একটা আকর্ষণ বল, এইদিকে একটা আকর্ষণ বল, এইটা তুমি F1 দিতে পারো,
এইটা তুমি F2 দিতে পারো, বড়টার দিকে তো আকর্ষিত হবে, তাই না? F1 আর F2 দিতে পারো। এদের কার্যকর বল কোথায় হবে? তাহলে এদের লব্ধি বরাবর হবে। এইটাই যদি তাদের লব্ধি হয়, এই লব্ধি বলটাই কি, এই লব্ধি বলটাই হচ্ছে আমার এফ, এই এফটাই আমাকে বের করতে হবে। তো এফ সমান তুমি কি করবে এখানে, যে F1 এর স্কয়ার F2 এর স্কয়ার 2 F1 F2 cos 60 ডিগ্রি। এই জায়গায় তুমি F1 F2 টা বের করে নিবা। F1 F2 টা বের করবা। F1 সমান কি হবে? F1 সমান 2 আর 4 এর মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী 2, এখানে একবার 2 হবে, এখানে একটু 4 গুণ হবে, নিচে কত গুণ হবে? দূরত্ব নিবা 2 এর স্কয়ার। সেম ভাবে F2 এর ক্ষেত্রে 2 আর 5 হবে, 2 ইন্টু 5 ইন্টু দূরত্ব তো 2 এর স্কয়ার, এখান থেকে F1 F2 এর মানটা বসাই দিবা। তাহলে এটা থাকতে পারে। মহাকর্ষ বল থেকে এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। আর সরাসরি যে সূত্র আছে সেই সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাকে দিয়ে দিতে পারে। বিষয়গুলো একটু প্র্যাকটিস করবা, ভালো করে খেয়াল করবা। এবার আসো, আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এইখান থেকে সব থেকে বেশি আমাদের প্রশ্ন আসে, এমসিকিউ বলো বা সিকিউ বলো। অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তা অভিকর্ষ ত্বরণ নিয়ে যদি আমরা বলি, অভিকর্ষ ত্বরণের একটা মেইন সূত্র আছে, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র আছে জি, এটা সমান আছে হচ্ছে জি এম বাই আর স্কয়ার। জি সমান জি এম বাই আর স্কয়ার। এইখান থেকে আমরা কি করতে পারি, এর একক বের করতে পারি। অভিকর্ষ ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। মাত্রা তাহলে কি হবে? মিটার মানে কি? লেন্থ lt টু দি পাওয়ার -2। অভিকর্ষ ত্বরণ যা, সিম্পল ত্বরণের মাত্রা একক তো সেম। এই জায়গা থেকে তোমার আবার বলতে পারে এই জি বাই বড় হাতের জি বাই ছোট হাতের জি এর অনুপাত কত হবে? তাহলে কি আসবে তখন? আর স্কয়ার বাই এম আসবে। আর স্কয়ার বাই এম আসবে এইটা। এখন এইখানে দেখো, আমার অভিকর্ষ ত্বরণ তো বিভিন্ন জায়গায় পরিবর্তনশীল। অভিকর্ষ ত্বরণটা পরিবর্তনশীল। এখন এই জি এর মান ভূপৃষ্ঠে কত? আমরা বলি ভূপৃষ্ঠে জি এর মান, এটা কি ভূপৃষ্ঠ নির্ণয় সূত্র না? ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন আমরা জি এর মানটা নির্ণয় করব, তখন আমরা পৃথিবীর ভর কত নিয়ে থাকি? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি নিয়ে থাকি। পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত নেই? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার বা 6400 কিলোমিটার নিয়ে থাকি। আর পৃথিবীর ঘনত্ব কত নেই? 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। এখান থেকে দেখা গেছে জি এর মান কত? 9.8 অন মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা সাধারণত আদর্শ মান ধরে থাকি। আদর্শ মান আমরা ধরে থাকি, এবং এই মানটা আদর্শ হয় কত ডিগ্রি অক্ষাংশে? আদর্শ হয় হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। আমি দেখাবো যখন এই জি এর পরিবর্তনশীলতার সূত্র পড়াবো, তখন আমি এই জিনিসটা একটু দেখাবো। আচ্ছা, এখন এই জি তো পরিবর্তন হতে পারে, তাই না? জিটা আমার পরিবর্তন হতে পারে। তা ভূপৃষ্ঠের এই এখানে আমরা সরাসরি যখন সৃজনশীল এখান থেকে চলে আসবে, এখান থেকে এমসিকিউ আসবে যে ভূপৃষ্ঠ নির্ণয় করো জি এর মান। জি এর সাথে এখানে ভরের সম্পর্ক সমানুপাতিক, জি এর সাথে এখানে দূরত্ব বা ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখবো। সরাসরি এখান থেকে এককগুলা মাত্রাগুলা দিয়ে আমার সৃজনশীল আসতে পারে, আর এখান থেকে এমসিকিউ আসতে পারে। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। এরপরে আমার এখান থেকে তোমার থাকতে পারে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতায়, ধরো আমরা এই উচ্চতায় কথা বলতেছি, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, ধরো এই হচ্ছে আমার এই পৃথিবীর সেন্টার, এইটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। এইখান থেকে এই উচ্চতায় এই জায়গাতে জি এর মান বের করতে হবে। এই উচ্চতায় এইখানটাতে আমার জি এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা বলবো কি? জিএইচ বলবো। এটাকে আমরা বলি কি? জিএইচ বলবো। আচ্ছা, তাহলে জিএইচ সমান কি হবে? কত উচ্চতায়? টোটাল দূরত্ব কেন্দ্র থেকে কত হচ্ছে? টোটাল দূরত্ব কেন্দ্র থেকে আর প্লাস এইচ হচ্ছে। এইখানে তোমার জি এর সূত্র কি হবে? জিএইচ সমান
দেখো এইখানে আমরা যদি এই সূত্রের সাথে একটু কল্পনা করি, তুলনা করি, জি আর এম তো ফিক্সড, পৃথিবীর ভর এবং মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন যে মহাকর্ষীয় ধ্রুবক, এই দুইটা তো চেঞ্জ হচ্ছে না। আর এর সাথে শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন আমরা জিএইচ লিখবো তখন নিচে কি লিখতে হবে? আর প্লাস এইচ এর হোল স্কয়ার লিখতে হবে। আর উপরে তাহলে আর স্কয়ার থাকে, আর এখানে আমার থাকে হচ্ছে জি। এটাই হচ্ছে আমার পৃথিবীর উপরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। আমরা সর্বদা এটা ইউজ করব। আর একটা চাইলে ইউজ করা যায় না, 1 মাইনাস 2h/r, এটা কিন্তু চাইলে ইউজ করা যায়। দেখবে মাঝে মাঝে বইয়েও লেখা আছে যে gh/g এটা সমান 1 মাইনাস 2h/r, এটাও আমরা ইউজ করতে পারি। কিন্তু রিটেনে আসলে উচ্চতা বললে সর্বদা এই সূত্রটা দিয়ে ম্যাথ করবা। অবশ্যই অবশ্যই এই সূত্রটা দিয়ে ম্যাথ করবা, অন্য কোনো কিছু দিয়ে করতে যেও না। এখান থেকে তুমি চাইলে আর বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ারও বলতে পারো, ইচ্ছা। কোনটা দিয়ে করবা এটা তোমার একান্ত ইচ্ছা। আচ্ছা, তাহলে এটা উচ্চতার কথা বললাম। এখন দেখো এই জায়গায় জি এর সাথে, এইখানে আমি জি এর সাথে আর এর সম্পর্ক বললাম বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কোনো কারণে যদি ব্যাসার্ধ হ্রাস পাই, জি কি হবে? ব্যাসার্ধ হ্রাস পাইলে কি হবে? অভিকর্ষ ত্বরণ বেড়ে যাওয়ার কথা। অভিকর্ষ ত্বরণ বেড়ে যাওয়ার কথা। এখন এই জায়গা থেকে কিন্তু তোমার ঘুরে ফিরে অনেক ধরনের কোশ্চেন চলে আসবে। ঘুরে ফিরে এখানে তোমার বেশ কিছু ধরনের কোশ্চেন কিন্তু চলে আসে। আমরা আগে সূত্রগুলো নিয়ে আলোচনা করি, তারপরে সেইগুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখো এখান থেকে আমার একটা প্রশ্ন থাকে, প্রায় প্রশ্ন থাকে, এমসিকিউতে বলতে পারো, অ্যাডমিশন টেস্টেও বলতে পারো, যে একটা সূত্র আকারে বলি, ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ ত্বরণের 1/n অংশ হবে। আমি একটা সূত্র আকারে বলতেছি। সেই ক্ষেত্রে তুমি উচ্চতার ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবে, h সমান √n মাইনাস 1 ইন্টু আর ডিরেক্টলি। আমি যদি এখানে ধরো বললাম পার্সেন্টেজ দিয়ে 25% বললাম, 25% মানে কত? 25/100 মানে কত? 1/4। তাহলে n এর মান হচ্ছে তোমার 4। এইখানে তুমি তখন বসাবা √4 মাইনাস 1 ইন্টু আর। √4 মানে 2, 2 মাইনাস 1 মানে কি? আর, তার মানে 6400 কিলোমিটার। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে 6400 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠের ত্বরণের 25% হবে। ভূপৃষ্ঠের ত্বরণের 25% হবে। এই টাইপের কোশ্চেন তুমি অহরহ পাবা। এই উপরে কি হবে, নিচে কি হবে, এইটা আমি একটা দিয়ে বুঝালাম, শর্টকাটটা দিয়ে মনে রাখবা। এই পার্সেন্টেজ আকারে থাকুক বা এইভাবে ডিরেক্টলি 1/n আকারে থাকুক, তুমি একটু পার্সেন্টেজ থাকলে এই আকারে তৈরি করে নিবা। ধরো তোমার এইচএসসি তে তোমার এমন কিছু দিয়ে দিতে পারে যেগুলো তুমি ক্যালকুলেটর করতে পারবা। ধরো তোমার এখানে 33% দিছে, 33% দিলে তুমি কি করবা? 33/100 করবা। তাই এখানে তো তুমি তো 1/n আকারে করতে পারতেছো না, সেই ক্ষেত্রে এখানে করে নিবা হচ্ছে 1/100/33। সেই ক্ষেত্রে তুমি n এর জায়গায় বসাবা কত? 100/33, এইটা বসাই দিবা। এই n এর জায়গায় 100/33 বসাবা, বসিয়ে পুরোটা ক্যালকুলেশন করবা। এটা বলে ফেললাম। এবার আসো, ভূপৃষ্ঠ থেকে গভীরের দিকে যদি আমরা যাই, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আমি যেতে চাই, পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আমি যেতে চাই, এখন পৃথিবীর কেন্দ্রের দিকে যদি যেতে চাই, সেই ক্ষেত্রে আগে আমাকে একটা জিনিসের কথা চিন্তা করতে হবে। ভূপৃষ্ঠে আমার ছিল জি সমান gm/r স্কয়ার, কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে সর্বদা আমাদের তো, ধরো এই পৃথিবী হলো এই জায়গায় যে ঘনত্ব, এখানে সেই ঘনত্ব, এখানে সেই ঘনত্ব, পৃথিবী পৃষ্ঠে সেই ঘনত্ব না। ঘনত্ব কোনো জায়গায় তো চেঞ্জ হয় না। তাই ঘনত্ব একটা সূত্র আছে, 4/3 পাই আর রো জি।
এটাই হচ্ছে তোমার আর না দিয়ে, আর দিয়ে তো পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায়, এইচ জি রো, এইটা দিতে পারি। এইটা আমরা ঘনত্বের সূত্র হিসেবে চাইলে কিন্তু দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার ঘনত্ব, এই জি নির্ণয়ের সূত্র ঘনত্বের ক্ষেত্রে, ঘনত্বের ক্ষেত্রে জি নির্ণয়ের সূত্র। এখন এটা জিএইচ না দিয়ে আমরা এখান থেকে, তাহলে আমরা দেখো আমরা এখানে আলাদা আলাদা করে এরকম বলি, ধরো 4/3 পাই আর রো জি, পৃথিবী থেকে ডি গভীরতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় ত্বরণ কি হবে, জিডি। জিডি সমান তখন তুমি বলবা এখানে 4/3 পাই জি আর মাইনাস ডি। ধরো এই জায়গা থেকে বলছে ডি গভীরতায় দূরত্ব কত হবে, তাহলে এই আর থেকে ডি বাদ দিতে হবে এই গভীরতায় যদি তোমার অভিকর্ষ ত্বরণটা বের করতে বলে। এখানে যদি তোমার অভিকর্ষ ত্বরণ বের করতে বলে তখন তোমাকে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করছি, বা এটা মনে রাখবা, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণটাই হচ্ছে সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণটাই হচ্ছে, এবার উপরের দিকে যত উঠবো বা নিচের দিকে যত নামবো, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি বা নিচের দিকে নামি, অভিকর্ষ ত্বরণ আমার কমতে থাকবে, অভিকর্ষ ত্বরণ আমার কমতে থাকবে। তা সেই অভিকর্ষ ত্বরণ যদি আমার কমতেই থাকে, তাহলে সেটাকে আমরা কিন্তু একটা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, সেটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। ধরো এই হচ্ছে আমার সেই পৃথিবীটা, এই হচ্ছে তোমার পৃথিবীর সেন্টার, এই বরাবর তুমি ব্যাসার্ধ রাখো, আর এই বরাবর তুমি অক্ষ বরাবর তুমি অভিকর্ষ ত্বরণ রাখো। আমরা এখান থেকে এই ধরো অভিকর্ষ ত্বরণ রাখলাম জি, and এই বরাবর আমরা আর রাখলাম। এই পৃথিবীর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি, এটাই হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে এই জায়গাটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এইখানটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এইখানটায় আমরা জি এর মান পেয়ে থাকি, এই জায়গাটায় আমরা জি এর একটা মান পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ মান। তো এখান থেকে ধরো আহ, এই জায়গাটাতে আসছে সেটা। এইবার তুমি যতই পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে নামবা, মানে কেন্দ্রের দিকে আসবা, তার মানে সে দূরত্বটা আমরা আর বলতে পারি, এটা ব্যাসার্ধ থেকে ছোট, তখন অভিকর্ষ ত্বরণ আমার কমবে। অভিকর্ষ ত্বরণটা আমার কমবে, কিভাবে কমবে, সমানুপাতিক ভাবে। দেখো একটু খেয়াল করো, একটু এখানে খেয়াল করো, এই যে সূত্রটা ছিল বা এই যে সূত্রটা ছিল, জি তুমি অক্ষ বরাবর নিছো না, তাহলে এটা অক্ষ বরাবর, এই যে পুরো পথ 4/3 পাই, যেটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা এম বললাম, আর এইটাকে আমরা এক্স বললাম, তাহলে অয় সমান এম এক্স আকারের লেখ চিত্র না। তো অয় সমান এম এক্স আকারের লেখ চিত্র কেমন হয়, মূল বিন্দুগামী সরলরেখা, সেই জন্য কিন্তু পৃথিবীর অভ্যন্তরে মূল বিন্দুগামী সরলরেখার মতো হয়েছে, পৃথিবীর অভ্যন্তরে মূল বিন্দুগামী সরলরেখার মতো হয়েছে। কিন্তু তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই তুমি উপরের দিকে যাবা, আর এর মান তো পৃথিবীর ব্যাসার্ধ থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন তোমার সূত্র কোনটা হবে, gm/r² বা r+h এর হোল স্কয়ার হয়ে যাবে। যত বেশি আমার দূরত্ব বাড়বে তত বেশি আমার শক্তি কমতে, শক্তি বলতেছি এই জি এর মান কমতে থাকবে, কমতে 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 এইভাবে একদম এর কাছাকাছি চলে আসবে। এখান থেকে এরকম করে আমরা দিয়ে দিতে পারি। এই আর মানে কি, এই আর মানে হচ্ছে ব্যাসার্ধের সাথে যে এইচ উচ্চতা ছিল উপরের দিকে, এই এইচ আর এইখানে আর ছিল, এই দুইটা যোগ করে আমরা এটা দিয়ে থাকি। তাহলে এই লেখচিত্রটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে আমি দুইটা একসাথে দেখাইলাম, তোমার তো দুইটাই দরকার নাই, তোমার যে কোনো একটা পরীক্ষায় কিন্তু বলবে যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর অভিকর্ষীয় ত্বরণের লেখচিত্র কেমন হবে, তাহলে লেখচিত্রের ত্বরণ হবে এরকম, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা।
আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে একটা পৃথিবীর গভীরতায় এটার আমরা একটা শর্টকাট পাই। পৃথিবীর গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের আমরা একটা শর্টকাট পাই। এইভাবে করতে গেলে আমাদের একটু সময় লাগে। এজন্য আমরা একটা শর্টকাটে এই ম্যাথগুলো করে থাকি। সেটা হচ্ছে যে জিডি, ডি মানে হচ্ছে পৃথিবীর গভীরতা, আর এইচ বলতে আমরা উচ্চতা নির্দেশ করব। এইচ বলতে আমরা উচ্চতা নির্দেশ করব। জিডি সমান হচ্ছে 1 মাইনাস ডি বাই আর ইন্টু পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ বা ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেইটা এখানে আমরা বলি, সেটা এখানে আমরা দিব। তাহলে এখানে যদি তুমি ডিরেক্টলি পৃথিবীর কেন্দ্রে যাও, তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে ডি সমান কি হয়ে যাবে? ডি সমান আর হয়ে যাবে। তখন তুমি অভিকর্ষ ত্বরণ কি পাবা? 1 মাইনাস আর বাই আর মানে 1। 1 মাইনাস 1 মানে 0। তখন অভিকর্ষ ত্বরণ 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ এই কারণে 0 হয়ে যাবে। তারপরে তোমার যদি এখানে বলে যে কত গভীরে গেলে, কত গভীরে গেলে জিডি, জিডি সমান জি বাই 4 হবে, মানে 1/4 হবে। সেই ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করো। তুমি এখান থেকে বলবা জিডি বের করবা, জিডি সমান তাহলে এখানে 1 মাইনাস ডি কত, ডি বের করতে হবে তোমার। এখানে তোমার ডি বের করতে হবে। তাহলে এখানে জিডি এর মান কি দিছে? 1/4 বা জি বাই 4 দেওয়া। এটা সমান তুমি দিবা এখানে 1 মাইনাস ডি বাই আর দিবা ইন্টু জি দিবা। এই জি জি তুমি কেটে দিলে, যদি কেটে দাও তুমি এখান থেকে ডি বের করবা। তাহলে তুমি এখান থেকে মাইনাস ডি বাই আর, বা মাইনাস না দিয়ে তুমি এখান থেকে ডিরেক্টলি প্লাস দাও। এইটা এর পাশে নিয়ে আসি, এটা উপরে নিয়ে যাও। তাহলে ডি বাই আর এটা সমান 1 মাইনাস 1/4, লসাগু করলে 3/4 থাকে। এই 3r/4 গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। তাহলে জি কি কি কারণে পরিবর্তন হয়েছে? এমসিকিউতে তোমার কিন্তু এটাও চলে আসতে পারে, জি কোন কোন কারণে পরিবর্তন হচ্ছে। আমরা যদি একটু সামারিতে বলি, জি এর পরিবর্তন হচ্ছে একটা তোমার পৃথিবীর যে আকৃতি তার জন্য, দ্বিতীয়ত উচ্চতার কোনো স্থানে, উচ্চতার জন্য, তৃতীয়ত এই যে ভিতরের দিকে মানে গভীরে, পৃথিবীর গভীরে বা কেন্দ্রের দিকে কোনো স্থানে, আর পৃথিবীর আহ্নিক গতির জন্য। এই তিনটা জিনিস, এখানে কিন্তু বার্ষিক গতি মনে রাখা যাবে না। এই চারটা জিনিস আহ্নিক গতির জন্য জি এর মানগুলো আমার পরিবর্তন হয়, জি এর মানগুলো আমার পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এই উচ্চতায় শর্টকাট দেখছি, পৃথিবীর ভিতরের দিকে গেলেও কিন্তু আমরা শর্টকাট দেখছি। যদি তোমার এরকম বলে যে ভূপৃষ্ঠ হতে কত গভীরে ও উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত গভীরে ও উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হবে, সেই গভীরতা ও উচ্চতার অনুপাত কত হবে, এটা যদি বলে, এটার জন্য আমরা শর্টকাট ডিরেক্টলি ইউজ করে ফেলবো। দেখো, দূরত্ব সূত্র, পৃথিবীর গভীরতার সূত্র আমরা জিডি সমান কি পড়ছি? 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এইচ এর ক্ষেত্রে কি পড়ছি? উচ্চতার ক্ষেত্রে আমরা পড়ছি 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এটা কেটে দিলাম, 1 উভয় পাশ থেকে উঠাই দিতে পারি। তাহলে আমরা এখান থেকে পাই ডি বাই আর সমান 2h বাই আর, ডি বাই আর সমান 2h বাই আর। তাহলে এখান থেকে ডি বাই এইচ সমান কি বলতে পারি? 2/1, তার মানে 2:1, 2:1। তাহলে আমরা যদি বলি এই গভীরতায় এবং উচ্চতায় এবং ভূপৃষ্ঠে এদের মধ্যে
সব থেকে বেশি অভিকর্ষ ত্বরণ কোথায় হবে? ধরো আমরা একটা কোশ্চেন আসছিল এভাবে, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তারপরে জিএইচ হচ্ছে উচ্চতায়, জি ডাবল এইচ হচ্ছে গভীরতায়। এই তিনটার মধ্যে সম্পর্ক কোনটা হবে, বড় কোনটা ছোট কোনটা হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ বড়, তারপরে তোমার এই জিএইচ, তারপরে আসবে তোমার জিএইচ। কারণ দেখো, এইচ গভীরতায় অল্প উচ্চতার জন্য আমরা 1 - 2h/r এইটা ইউজ করে থাকি, অল্প উচ্চতার জন্য 1 - 2h/r ইউজ করি। আর যদি গভীরতায় বলি তখন আমরা 1 - d/r ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমাদের জিএইচটা একটু বেশি বড় হয়ে যায় না? কারণ তুমি যখন এইটা করবা 2h/r, এখান থেকে সেটা 2 গুণ করে তারপরে বিয়োগ করতে হচ্ছে, এই জন্য এই জিএইচটা একটু কমে যায়। এই জন্য ওই জিএইচ বলতেছি, জিএইচটা একটু কমে যায়, কারণ এটা তো জিএইচ ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার কথা। এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার কথা। আচ্ছা, এইখান থেকে আমরা ওজন নিয়েও বলি কিছু কথা। এই জায়গা থেকে আমরা ওজন নিয়েও কথা বলতে পারি। ওজনের সূত্র কি? ওজনটাকে আমরা ডাব্লু বলতে পারি, ডাব্লু সমান এমজি। তাহলে মূলত ডাব্লু জি এর উপর ডিপেন্ডেন্ট, ডাব্লু জি এর উপর ডিপেন্ডেন্ট। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 তাহলে এখানে যদি বলা হয় কোন বস্তুর পৃথিবীতে ওজন 20 নিউটন হলে চাঁদে কত হবে? চাঁদে কত হবে? সেই ক্ষেত্রে কি করব আমরা? ডাব্লু অফ এম, ডাব্লুর সাথে জি এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। ডাব্লু অফ এম সমান আমি এখানে কি লিখবো? জি এম ইন ডাব্লু বাই এম বাই ডাব্লু ই, এটা সমান কি? জি এম বাই জি, এইটা হওয়ার কথা। তাহলে এখান থেকে তুমি ডাব্লু এম বের করবা, পৃথিবীতে চাঁদে ওজন বের করবা। জি এম বলেই দিছে 1/6, আর পৃথিবীতে ওজন 20 দিছে, তাহলে 20/6 দিবা এখানে, 3.33 নিউটন। এই টাইপের ম্যাথ চলে আসতে পারে। এর উল্টাটাও কিন্তু বলতে পারে, তোমাকে এখানে বলতে পারে যে দুইটা গ্রহে ওজন দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। আচ্ছা, এখন এই ওজনের সাথে ভরের একটা দেখো কথা আছে। আমরা যদি এখানে বলি ধরো 80 কেজি ভর, এটিকে মঙ্গলে নিয়ে গেলাম, ভর কত হবে? যেখানেই নিয়ে যাও না কেন ভর কখনো চেঞ্জ হবে না, একমাত্র আপেক্ষিকতা ছাড়া। তাহলে এখানেও মঙ্গলে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, বুধে নিয়ে যাও, বা বৃহস্পতিতে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও না কেন ভর যা ছিল একদম ঠিক তাই থাকবে। ভর যা ছিল ঠিক তাই থাকবে। এখন এই ওজন থেকে আমি আরো একটা কোশ্চেন করতে পারি, বা তোমাকে এরকমও বলতে পারে যে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুর ওজন এত হলে পৃথিবী পৃষ্ঠ হতে অর্ধেক গভীরতায় ওজন কত হবে? কি বললাম? যে পৃথিবীতে ওজন, পৃথিবীতে ওজন ধরে নাও তোমার 40 নিউটন, অর্ধেক গভীরে ওজন কত হবে? পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরে ওজন কত হবে? সেই ক্ষেত্রে তুমি কি করবা? ডাব্লিউর সাথে জি এর সম্পর্ক আমরা কি বলেছি? সমানুপাতিক বলেছি। তাহলে W2 এটা সমান তুমি কি লিখবা? জি এর যে পরিবর্তন হয়েছে, মানে জি অফ এইচ বা জি2, জি2 সমান কি 1 - d/r ইন্টু এখানে নিচে ভাগ ছিল W1, সেটা আমি এখানে ভাগ করে দিব
ডি কত বলছে? অর্ধেক বলছে না, তাহলে এখানে হাফ দিয়ে দিবা, আর তো কেটে যাবে। আর W1 বলছে হচ্ছে 40, তাহলে বিয়োগ করলে থাকে হাফ, হাফ ইন্টু 40, তার মানে 20 নিউটন হবে। অর্ধেক গভীরতায় ওজন তোমার 20 নিউটন হবে। এখন আমরা উচ্চতা পড়ছি, গভীরতা পড়ছি, কিছু আমরা এমসিকিউ রিলেটেড কথাবার্তাও বলেছি। তাহলে আমাদের সিকিউ এর জন্য যদি উচ্চতা বলে, উচ্চতা বললে সর্বদা তুমি ইউজ করবা আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জিই, মানে যে দুইটা গ্রহ বলবে সেই দুইটা গ্রহের কথা, অন্য কিছু এখানে তুমি ইউজ করতে যেও না, সর্বদা তুমি এইটা ইউজ করবা। আর এমসিকিউ এর জন্য শর্টকাটে যদি তোমার এই এখান থেকে তোমার এইচ বের করতে বলতে পারে, এইচ বের করতে বলতে পারে, বলবে এইচ যে 500 কিলোমিটার উচ্চতায় যদি অভিকর্ষ ত্বরণ তোমার এত হয় তবে উচ্চতা কত, সেক্ষেত্রে তুমি এখান থেকে মানগুলো বসাই করবা। আর এমসিকিউ এর জন্য ডিরেক্টলি কি করবা, একবারে আমরা বলে দিয়েছি √10⁻1 ইন্টু আর, এইটা উচ্চতার ক্ষেত্রে, এটা করবা উচ্চতার ক্ষেত্রে। আর গভীরতার ক্ষেত্রে কোনো আলাদা কোনো জিনিস নাই, ডিরেক্টলি এটা করে দিবা 1 মাইনাস, যদি গভীরতার কথা বলে তখন জিডি সমান 1 মাইনাস ডি বাই আর ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, এইটা ডিরেক্টলি বলে দিবা। এগুলা এগুলা ডিরেক্টলি করবা। এরপরে এখান থেকে ওজনের কথা, ওজন মানে তো অভিকর্ষ ত্বরণ, তাহলে এই বলবে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় ওজনের তারতম্য হিসেব করে দেখাও, একই কথা। তুমি জি বের করবা, জি বের করে এটা বলে দিবা যে কি হচ্ছে। যেখানে জি বেশি, যেখানে জি বেশি সেখানে আমার ওজন বেশি। তোমার যদি বলে ওজনের তুলনা করো, তুমি জি বের করবা, দিয়ে বলবা যেহেতু এখানে জি এর মান বেশি সেই জায়গাতে তোমার ওজন বেশি। তাহলে জি এর পরিবর্তনটা আমরা পড়ছি, আরেকটা জি এর পরিবর্তন আছে ওই যে আহ্নিক গতির জন্য আমরা বলছিলাম, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আহ্নিক গতির জন্য আমাদের একটা সূত্র আছে, আমি সূত্রটা চিত্রের দিকে আমি আর যাচ্ছি না। ল্যামডা অক্ষাংশে ল্যামডা অক্ষাংশে বা আহ্নিক গতির জন্য, ল্যামডা অক্ষাংশে বা আহ্নিক গতির জন্য মানে কি, মানে ছোট্ট করে যদি আমি বলি, এই ধরো পৃথিবী, এই যে এইটাই হচ্ছে বিষুব রেখা, এটাই হচ্ছে বিষুব রেখা। এইখানে এই ল্যামডা অক্ষাংশে জি এর মান বের করতে হবে। এইটা পৃথিবীকে কেন্দ্র ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, তাহলে ল্যামডা অক্ষাংশে জি এর মানের সূত্র হচ্ছে জি ল্যামডা সমান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এই ওমেগাটাই হচ্ছে এই যে কৌণিক বেগে ঘুরতেছে সেটা, যে কৌণিক বেগে ঘুরতেছে সেইটা। তাহলে এর মানের উপর অনেক কিছুই আমার ডিপেন্ড করতেছে। দেখো ওমেগা সমান আবার আমরা কি জানি, ওমেগা সমান আমার জানি হচ্ছে 2π/t। এই টি এর মান আমরা যখন যেটা বলবো কোশ্চেনে পাবো সেটাই আমরা ইউজ করবো, 24 ঘন্টা পাইতে পারি, অনেক কিছুই পাইতে পারি, এখানে মূলত আমরা অনেক কিছুই পাইতে পারি। এই জায়গাটাতে আমার একটা জিনিস বলার আছে, দেখো ল্যামডা অক্ষাংশে জি এর মান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ থেকে কি কম না, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ থেকে কম। কারণ এইটা তুমি যদি 9.8 বলো, 9.8 থেকে তো এতটুকু কমে যাচ্ছে, 9.8 থেকে এতটুকু কমে যাচ্ছে। আর ওমেগার আর এই দুইটা মান তো ফিক্সড, যদি তুমি ল্যামডা চেঞ্জ করো, অক্ষাংশ চেঞ্জ করো, তাহলে তোমার এই অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয়ে যাবে, অক্ষাংশ চেঞ্জ করলে অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন ল্যামডা এর মান যদি তোমার 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 এর মান কি 1, তখন তুমি সর্বনিম্ন জি এর মান পাবা, তখন তুমি সর্বনিম্ন জি এর মান পাবা, তখন জি 0 এটা সমান আসবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। যখন 90 ডিগ্রি অক্ষাংশে আসবে তখন তুমি জি এর সর্বোচ্চ মান পাবা, জি ল্যামডা সমান জি পাবা।
কারণ cos 90 এর মান কি 0, এটাই হচ্ছে cos এর সর্বাধিক মান। তাহলে কোশ্চেন আসছে, মেডিকেল একবার কোশ্চেন আসছে যে কত ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের সর্বাধিক মান পাওয়া যাবে? 90 ডিগ্রি অক্ষাংশে। এই 90 ডিগ্রি অক্ষাংশ মানে কি? মেরুতে। তাহলে জি এর সর্বোচ্চ মান আমরা পাই মেরুতে। জি এর সর্বোচ্চ মান আমরা পেয়ে থাকি কোথায়? মেরু বিন্দুতে। আর সব থেকে কম কোথায়? 0 ডিগ্রি অক্ষাংশে বা বিষুবীয় অঞ্চল যেটাকে আমরা বলি, বিষুবীয় অঞ্চলে আমরা বলি। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা অনেকগুলো কথা নিয়ে আসতে পারি যেগুলো আমার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে এই কৌণিক বেগটা কি? পৃথিবী ঘূর্ণনের জন্য। এই পৃথিবী ঘুরতেছে তো ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। কোনো কারণে যদি ঘূর্ণনটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি পৃথিবীর ঘূর্ণনটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার কি হবে? বিষুব অঞ্চলে জি কি হবে? বিষুবে জি এর মান বা ওজন, জি এর মানও বলতে পারে আবার ওজনও বলতে পারে, জি এর মানও বলতে পারে আবার ওজনও বলতে পারে, একই কথা। ওজন যা জি তা, এটা কমবে নাকি বাড়বে? চিন্তা করো, কমবে নাকি বাড়বে? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর প্লেন কত ডিগ্রির জন্য? 0 ডিগ্রির জন্য। cos 0 এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো? এই যে মাইনাস ওমেগা স্কয়ার আর, যেখানে তোমার ঘূর্ণন বন্ধ মানে কি ওমেগা সমান 0, তখন তুমি জি মাইনাস কি পাবা? 0 পাবা, জি মাইনাস 0 পাবা। তাহলে জি ইকুয়েটর সমান কি আসতেছে? এখানে জি আসতেছে। আগে দেখো ওমেগা স্কয়ার আর পরিমাণে কমতেছিল, ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এই নেগেটিভ অংশটা থাকতেছে না, তার মানে কিন্তু ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বৃদ্ধি পাচ্ছে ওজন বা অভিকর্ষ ত্বরণ, যেটাই বলো বৃদ্ধি পাচ্ছে। ওজন বা অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, এটা একটু মনে রাখতে হবে। এই জি মানেই কিন্তু, এই যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এই জি মানেই কিন্তু তোমার সেই জিএম বাই আর স্কয়ার। এই জি মানেই জিএম বাই আর স্কয়ার। পৃথিবীর যদি ঘূর্ণন না থাকে তাহলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে ওজনটা কি হবে? বাড়বে। বিষুব অঞ্চল বলুক বা যে কোনো স্থান বলুক, ওজন বাড়বে, এই কথাটা মনে রাখবা। ঘূর্ণন না থাকলে কোন স্থানে ওজনটা আমার একটু বেড়ে যায়, এই আর কি। এখন এই জায়গায় আরো তোমার একটু ট্রিকি কোশ্চেন থাকতে পারে, বলতে পারে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত কম? মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে জি এর মান কত কম? মেরু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশ? 90 ডিগ্রি অক্ষাংশ। তাহলে মেরু অঞ্চলে জি এর মান কি পাই আমরা? মেরু অঞ্চলে জি এর মান তো পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সমান পাই, কিন্তু যখন আমরা ইকুয়েটর প্লেন বা বিষুবীয় অঞ্চলের কথা বলি, বিষুবীয় অঞ্চলে কতটুকু কমে? ওমেগা স্কয়ার আর পরিমাণ কমে। তাই এখানে তোমাকে বিয়োগ করতে বলছে জিপি থেকে এই ইকুয়েটর প্লেন, এই দুইটা বিয়োগ করলে কত থাকে? ওমেগা স্কয়ার আর থাকে। এই ওমেগা স্কয়ার আর পরিমাণে কম হবে, ওমেগা স্কয়ার আর পরিমাণ কম হয়ে যাবে, এটা। এখান থেকে আমাদের সৃজনশীল আসবে, এই জায়গা থেকে বা এই সূত্র থেকে কিন্তু তোমার সৃজনশীল চলে আসবে যে বিভিন্ন অক্ষাংশে জি এর মানের ক্ষেত্রে তুমি সেই ক্ষেত্রে যত অক্ষাংশ বলবে তুমি সেখানে সেই অক্ষাংশটা বসায় দিবা, সেইখানে সেই অক্ষাংশটা বসায় দিবা। মাঝে মাঝে এই যে সূত্র, এখান থেকে তোমার কৌণিক বেগ বের করতে বলতে পারে। অক্ষাংশে তোমার বলতে পারে যে 45 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 60 ডিগ্রি, এই একটা অক্ষাংশ দেওয়া থাকবে, এই অক্ষাংশে তোমার জি এর একটা মান দেওয়া থাকবে। অথবা বলবে মেরু অঞ্চল, অথবা বলবে বিষুবীয় অঞ্চল, সেই ক্ষেত্রে বা অথবা বলবে পৃথিবীর কেন্দ্র,
এই জায়গাতে তোমার অক্ষাংশের মান একটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কৌণিক বেগ বের করতে বলবে, সেই জায়গা থেকে তুমি কৌণিক বেগটা বের করে নিবা। যদি বলে আদি কৌণিক বেগের সাথে তুলনা করো, আদি কৌণিক বেগ কি 2π/t, টি নিবা হচ্ছে 24 ইন্টু বা 86,400 নিবা, বা 24 ইন্টু 60 ইন্টু 60 আদি কৌণিক বেগ, ওইটার সাথে তুলনা করবা, তাহলে কৌণিক বেগ বাড়াতে হবে নাকি কমাতে হবে, এই অক্ষাংশ দেওয়া থাকলে এটা করে ফেলতে হবে। আবার এই অক্ষাংশের জি থেকে কিন্তু তোমার বের করতে বলতে পারে হচ্ছে অভিকর্ষজ বল, সেক্ষেত্রে তুমি এখানে ভরটা গুণ করে দিবা, সেক্ষেত্রে এখানে ভরটা গুণ করে দিলে তুমি পেয়ে যাবা। আর বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কখন শূন্য হয়, মানে কৌণিক বেগ কত হলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ শূন্য হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। বিষুবীয় অঞ্চলে জি এর মান শূন্য হলে, জি এর মান বলতে জি ইকুয়েটরের মান, বিষুবীয় অঞ্চলে জি এর মান, পৃথিবী পৃষ্ঠে জি এর মান তো শূন্য হবে না, শূন্য হলে কৌণিক বেগ কত হবে। তখন দেখো আমরা এই জি ল্যামডা বলছি, বা জি ইকুয়েট জি ল্যামডা সমান কি ছিল, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কল স্কোয়ার ল্যামডা। এই কল স্কোয়ার ল্যামডা তো দেওয়ার দরকার নাই, কারণ ওইটা তো আমার এই বিষুবীয় অঞ্চল মানে ল্যামডা 0 ডিগ্রি, সেখান থেকে আমরা ওই মানটা 1 পেয়ে, ওটা দেওয়ার দরকার নাই। তাহলে এখানে জিরো, জিরো সমান কি আসতেছে, ওমেগা স্কোয়ার আর আসতেছে, ওমেগা সমান আসে হচ্ছে √2 √, জি বাই আর, √, জি বাই আর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি তোমাদের এখানে শেয়ার করছি। এইটাই, এই যে লাস্ট এই কথাটা বললাম, এইখান থেকে তোমাদের সৃজনশীল চলে আসবে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে যেতে হলে এই এই কনসেপ্টটাই একটু মনে রাখবা। পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে যেতে হলে, পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে যেতে হলে তোমার এই ল্যামডা অক্ষাংশে জি এর মান শূন্য হতে হবে, সেই ক্ষেত্রে তোমার ওমেগা সমান জি বাই আর আসবে, কত বেগ হলে সেটা তুমি এখানে বের করে নিবা, এই কোশ্চেনটা থেকে, এখান থেকে তুমি একটু বের করে নিবা। আচ্ছা, পৃথিবীর নিরক্ষের সাপেক্ষে কোনো বস্তুর কৌণিক বেগ বের করতে বলে তুমি ডিরেক্টলি কি করবা, টি সমান, কৌণিক বেগ যদি বের করতে বলে ওমেগা সমান 2π/t, টি তুমি এখানে 86,400 নিবা। এইখানে আমরা মোটামুটি শেষ করছি অভিকর্ষজ ত্বরণের কনসেপ্ট গুলা। এবার আসো আমরা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভব এগুলা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে মহাকর্ষীয় প্রাবল্য, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান কি, ই সমান হচ্ছে F/m, এফ সমান যদি আমরা এম জি বলি, তাহলে এখান থেকে এম এম কেটে গেলে জি, অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্য সেম, এখান থেকে একক কি পাই আমরা, একক পাই হচ্ছে নিউটন পার মিটার, যেহেতু বলে এখন নিউটন আর এটার একক নিউটন পার কেজি, মিটার বলতেছি, নিউটন পার কেজি। আবার জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাও কি বলা যাবে যে জি এর একটা একক বলা যাবে নিউটন পার কেজি। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণ এই দুইটা কিন্তু আমার সেম। এবার এফ এর যে সূত্র আছে G m1m2/r², ওইখান থেকে আমরা আরেকটা সূত্র কিন্তু পাই, ই সমান Gm/r², ই সমান Gm/r², এই সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাই। এইখানে এ আমরা আর বলতে এই ব্যাসার্ধটা না লিখে আমরা ছোট হাতের আর বা দূরত্ব দিতে পারি। এখানে হচ্ছে দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব থাকে সেটা, এটা ব্যাসার্ধ না, যেটা থাকে সেটা। এটা ছিল আমার মহাকর্ষীয় প্রাবল্য, ই সমান Gm/r²।
মানে তোমার ধরো এইখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, এখান থেকে নির্দিষ্ট একটা দূরত্বে ছোটদের এম ভরের আরেকটা বস্তু রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব আর। এটা তুমি ধরো এ বিন্দু আর এটা তুমি ধরো বি বিন্দু। তাহলে এই ও বিন্দুর এম ভরের জন্য, ও বিন্দু বলছি, এ বিন্দুর এই যে এম ভর, এই এ বিন্দুর, বুঝো ভালো করে, এই এ বিন্দুর এম ভরের জন্য বি বিন্দুতে যে ছোট হাতের এম আছে, এই ছোট হাতের বি বিন্দু এম ভরের উপর যদি এফ, এদের মধ্যে তো একটা ক্রিয়াশীল বল থাকবে, মহাকর্ষ বল, এফ বল যদি ক্রিয়া করে, তবে এই বি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটাই হবে ই। এই ই মানে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এটা নিতে হবে। তাহলে এখান থেকে শুধুমাত্র তোমার আর এর মানটা লাগবে। এমটা কি? এমটা কি? এমটা হচ্ছে যে তোমার ভর দেওয়া থাকবে সেই ভর এইখানে। আর প্যারাবোল হতে গেলে আমার যে কোনো একটা ভরকে এক একক হতে হয়, সেই জন্য কিন্তু এই যে আমার এফ জি, এই এম এম কেটে যায়, তো এই দেখো এখানে এই যে ভরটা, এই ভরটা কেটে গেছিল, এই যে কেটে গেছিল না, এখানে কেটে গিয়ে তো জি এম বাই আর আসে, নিচে একটা এম ছিল আর এখানে কি জি এম এম বাই আর স্কোয়ার ছিল না, সেই জন্য কিন্তু জি এম বাই আর স্কোয়ার চলে আসে এখানে। আর মহাকর্ষীয় প্যারাবোল এটা তো ভেক্টর রাশি, তাহলে প্যারাবোল দিক কোন দিকে হবে? মহাকর্ষ বল যেদিকে সেই দিকে, দিক হবে মহাকর্ষ বলের দিকে, দিক হবে মহাকর্ষ বলের দিকে। তাহলে এখানে মাত্রা দেখলাম, একক দেখলাম, মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, যেহেতু অভিকর্ষ ত্বরণের সাথে সেম, এটার মাত্রা হবে এইটাই। এখন তোমাকে এখানে বলতে পারে কোথায় মহাকর্ষ প্রাবল্য সর্বোচ্চ, কোথায় মহাকর্ষ প্রাবল্য সর্বোচ্চ, জি যেখানে ম্যাক্সিমাম সেইখানে সর্বোচ্চ হবে, কারণ ই আর জি তো সেম, ই আর জি তো সেম, সেই জন্য সর্বোচ্চ হবে। তা এখানে যদি গ্রহের কথা বলা হয়, বৃহস্পতি গ্রহের জি তো সর্বাধিক, বইয়ে দেখবা এগুলা, বৃহস্পতির জি হচ্ছে সর্বাধিক, সেজন্য সেইখানে ইও হবে সর্বাধিক, মহাকর্ষ প্রাবল্য হবে সর্বাধিক। এবার আসো মহাকর্ষীয় বিভব, আমরা ম্যাথ একটু পরে করতেছি, মহাকর্ষীয় বিভব নিয়ে আমরা একটু কথা বলি। মহাকর্ষীয় বিভবটা কি? অসীম দূর থেকে, অসীম দূরত্ব হতে একক ভরের একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটাই হচ্ছে আমার মহাকর্ষীয় বিভব, মানে ভি সমান ডাব্লু বাই এম, ভি সমান ডাব্লু বাই এম, এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। আবার ভি সমান আমরা বলবো জি এম বাই আর, ভি সমান আমরা বলবো জি এম বাই আর। আবার আমরা বলতে পারি এখানে ই সমান ভি বাই আর, মহাকর্ষ বিভবের সাথে মহাকর্ষ প্যারাবোলা একটা সম্পর্ক আছে। আবার এখান থেকে তুমি এটা বলতে পারো অন্তরীকরণের মাধ্যমে মাইনাস ডিভি ডিআর। এখন কেন নেগেটিভ? নেগেটিভ চিহ্ন নির্দেশ করতেছে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হবে অসীমে এবং অসীমে এর মান হবে শূন্য, অসীমে সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং সেই মানটা হচ্ছে শূন্য, সেই মানটা হচ্ছে কত? শূন্য। তাহলে সর্বোচ্চ মহাকর্ষীয় বিভবের মান কত যদি এরকম বলে, তাহলে কত হবে সেটা? শূন্য হবে, সিম্পল হিসাব। তাহলে এখান থেকে তোমার এমসিকিউ সিকিউ সব টাইপের কিন্তু আসবে, সহজ কিন্তু এটা, এই টপিকটা একদম সহজ। যেমন আমি এখান থেকে ধরো তোমার বললাম যে আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ওই মহাকর্ষ বিভব যদি ভি হয়, পৃষ্ঠ হতে, পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভব কত হবে? পৃথিবী পৃষ্ঠে বিভব যদি ভি হয় আর উচ্চতায় বিভব কত হবে? সূত্র কি? ভি সমান মাইনাস জিএম বাই আর, তাহলে এখানে আর প্লাস এইচ নিতে হবে, উচ্চতার কথা যেহেতু বলছে, মাইনাস জিএম বাই আর বলতে কি, আর প্লাস এই এইচ বলতে কি আর না, আর উচ্চতায় বলছে তার মানে টু আর আসে,
তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, 2 ইন্টু, ওই 2 ইন্টু বলতেছি, হাফ ইন্টু মাইনাস জিএম বাই আর। এই মাইনাস জিএম বাই আর কি, এই ভি বলছে না, তার মানে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে বিভবের একক কি আসবে, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। একক কি আসবে এখানে, একক ডাব্লুর একক কি জুল, আর ভরের একক কি কেজি, তাহলে জুল পার কেজি আসে মহাকর্ষীয় বিভবের একক। মহাকর্ষীয় বিভবের একক এখানে আবার জুল পার কেজি চলে আসে। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের কাজের রাশিমালা কি হবে, অসীম থেকে পৃথিবী পৃষ্ঠ হতে এম বড় একটা বস্তুকে অসীমে নিয়ে যাবো। এখন কি করব, পৃষ্ঠ থেকে এম ভরের বস্তুকে যদি আমরা অসীমে নিয়ে যাই, কৃত কাজ কি হবে, কৃত কাজ ডাব্লিউ সমান জি এম এম বাই ওয়ান বাই আর ইনিশিয়াল মাইনাস ওয়ান বাই আর ফাইনাল। এটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তা এখানে তোমার কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, নিয়ে যাওয়ার, এইটা কিন্তু সৃজনশীলে লাগবে, এটা এই সূত্রটা কৃত কাজ বের করতে বললে এটা দিয়ে করতে হবে। অসীম থেকে নিয়ে এসে যে কোনো একটা জায়গায় নিয়ে আসা হোক, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক, যদি অসীমে নিয়ে যায় সেক্ষেত্রে আমার এই আরএফটা কি হয়ে যাবে, আরএফটা আমার শূন্য হয়ে ইনফিনিটি হবে। আর ইনিশিয়াল মানে পৃথিবীর ব্যাসার্ধ যেটা, আর এখানে তোমার ইনফিনিটি, তা কোনো কিছু বা ইনফিনিটি মধ্যে জিরো, তাহলে কি আসে এখানে জি এম এম বাই আর চলে আসে। এই জি এম মানে কি, জি আর স্কোয়ার না, জি আর স্কোয়ার ইন্টু এম বাই আর, একটা আর কেটে যায়, তাহলে থাকে হচ্ছে এম জি আর। মহাকর্ষীয় প্যারাবল্য ভেক্টর রাশি, মহাকর্ষীয় প্যারাবল্য বললাম ভেক্টর রাশি, তো এই মহাকর্ষীয় বিভব কি স্কেলার রাশি, এর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ শূন্য, এবং সেটা নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়ে থাকে, সেটা নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়ে থাকে। তাহলে এখান থেকে তোমার সৃজনশীল থাকবে। তা বিভব থেকে এই প্রাবল্য থেকে সূত্র তোমার সৃজনশীল কেমন কেমন থাকে, সৃজনশীলে তোমার থাকতে পারে এরকম, মহাকর্ষীয় প্রাবল্য থেকে ধরো এখানে তোমার বলা হবে দুইটা বস্তু আছে, বা এরকম করে তোমার দুইটা বস্তু দেওয়া থাকবে, যে এইখান থেকে তোমার এখানে কানেক্ট করে এর মধ্যে দিয়ে একটা দূরত্ব দেওয়া থাকবে, ধরো এই মধ্য দিয়ে দূরত্বটা হচ্ছে ডি। এইখানে তোমার বলবে এই পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করো, এই জায়গায় পি বিন্দুতে তোমার লব্ধি প্রাবল্য বের করতে হবে। আরো কিছু তোমার মান তো অবশ্যই দেওয়া থাকবে এখানে, তোমার এই যে বস্তুগুলা এখানে তোমার জি এর মান তো সব সেম, এখানে তোমার ধরো এম ওয়ান দেওয়া, এখানে তোমার এম টু দেওয়া, এটা তোমার একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, এটা তোমার আরেকটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেম দেওয়া থাকে না সাধারণত, এবং এদের মধ্যে হতে দূরত্বটা ডি দেওয়া আছে, বলছে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বা মহাকর্ষীয় প্রাবল্য মানে বের করো, এরকম একটা জিনিস। এখন এই যেখানে আমাদের প্রাবল্য বের করতে হবে সেইখানে আমরা কি করব, 1 কেজি ভরের একটা বস্তু রাখবো, তাই না, সেখানে আমরা 1 কেজি ভরের একটা বস্তু রাখবো। তাহলে এইখানে এম1 এর জন্য এই পি বিন্দুতে প্রাবল্য কি হবে, পি বিন্দুতে তুমি বিন্দুতে প্রাবল্য বের করবা ই1, ই1 সমান কি জি এম ওয়ান বাই জি এম ওয়ান বাই কি, এই দূরত্বটা কি, টোটালটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এইটুকু হচ্ছে ডি বাই টু, এই ডি বাই টু নিতে হবে এখানে, এর স্কোয়ার, এখানে কিন্তু আর নেওয়া যাবে না, আর1 আর2 কিন্তু আমার এখানে কাজে লাগবে না। এটা দিক কোন দিকে হবে,
এটার দিক কোন দিকে হবে? ছোট বস্তুটা এই বড় বস্তুর দিকে আকর্ষণ হবে। ধরো এখানে এ বিন্দু দিলাম আর এটা আমি বি বিন্দু দিলাম, এটা দিক হবে পি এ বরাবর। ই টুটা কোন দিকে হবে? ই টু এর দিক হবে পিবি বরাবর। এখান থেকে তুমি জি এম টু বাই ডি বাই টু এর স্কোয়ার করবা, এটা দিক হবে পিবি বরাবর, তাহলে দুইটা বিপরীত দিকে, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে। এখন লব্ধি কি হবে? যেহেতু 180 ডিগ্রি কোণে আছে তাহলে আমার দুইটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তো এখানে বড় কোনটা হবে দেখে বুঝবা। যদি তোমার এমনটা বড় হয়, এমনটা বড় হয়, তাহলে তোমার ইয়নটা বড় হবে। তাহলে এখান থেকে আমরা ধরো এমনটা বড় ধরছি, সত্য মতে কোশ্চেনে ধরো তোমার দেওয়া আছে এমন বড়, সেক্ষেত্রে আমরা এটা করবো ই ওয়ান মাইনাস ই টু দিয়ে তুমি এই ডিরেক্টলি লব্ধিটা বের করে ফেলবা। ডিরেক্টলি এখানে তুমি লব্ধি বের করে ফেলবা। পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু এই সবগুলোতে নেওয়া যাবে না, একটু মনে রাখো এগুলাতে। তাহলে এই একটা জিনিস তোমার মহাকর্ষীয় প্রাবল্য থেকে থাকতে পারে। আর আরেকটা তোমার বলতে পারে যে এই মহাকর্ষীয় প্রাবল্য কোথায় শূন্য হবে, মহাকর্ষীয় প্রাবল্য কোথায় শূন্য হবে, সেই সেই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তুমি কি করবা? তাহলে ধরে নাও এইখানে যে বস্তুটা ছিল আর এইখানে যে বস্তুটা ছিল, এই মাঝখানে সংযোগ রেখার এই জায়গাটাতে আমার মধ্যবর্তী প্রাবল্য শূন্য হবে। তো এখান থেকে কত দূরত্ব হবে? এক্স দূরত্ব হবে। টোটালটা যদি ডি দূরত্ব হয় তাহলে এতটুকু দূরত্ব কি হবে? ডি মাইনাস এক্স। তাহলে এখানে এম ওয়ান বললাম, আর এটা আমি ছোট হাতের এম, বড় হাতের এম ছোট হাতের এম নিতে পারি আমরা এখানে। তাহলে এখানে আমরা ধরো বড় হাতের এম দিলাম, এটা আমরা ছোট হাতের এম দিলাম। তাহলে এই এটা পি বিন্দু ধরো, এম এর জন্য পি বিন্দুর প্রাবল্য কি হবে? জি এম বাই এক্স স্কোয়ার। এইটা সমান কি হবে? জি এম বাই ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। প্রাবল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে এটা। প্রাবল্য যদি শূন্যর কথা বলে সেই ক্ষেত্রে আমাকে এটা করতে হবে। লিখবা যে পৃথিবীর হতে, এটা যদি পৃথিবী হয় বা এম ভর, লিখবা এম ভর হতে এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্যটা আমার শূন্য হবে, দিয়ে তারপরে ডিরেক্টলি এটা বসাই দিবা, দিয়ে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নিবা। বিভবের রাশিমালা তোমার তো ডিরেক্টলি বের করতে বলবে, ভি সমান জি এম বাই আর দিয়ে ডিরেক্টলি বের করবা। আরেকটা থাকতে পারে তোমার বিভব দিয়ে। ধরো আমি এখানে দেখাই, সৃজনশীলে এরকম থাকতে পারে, ধরো এ একটা তোমার বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যে কোনো কিছু একটা তোমার বলবে, যে চারটা কর্নার এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এই বর্গক্ষেত্রের সেন্টার, যে দুইটা কর্ণ যেখানে ছেদ করে, এ বি সি ডি। এখানে এম ওয়ান রাখা হয়েছে, এখানে এম টু রাখা হয়েছে, এম থ্রি রাখা হয়েছে, আর এই জায়গাটাতে এম ফোর রাখা হয়েছে, এই জায়গাটাতে এম ফোর রাখা হয়েছে বলবে। আর সেটা ধরো ও বিন্দু, ও বিন্দুতে প্রাবল্য কত হবে, এই ও বিন্দুতে প্রাবল্য কত হবে, তাহলে এখান থেকে কর্ণ টানতে হবে, এখান থেকে কর্ণ টানতে হবে। তাহলে এই ও বিন্দুতে প্রাবল্য বলতেছি, প্রাবল্য বলতে পারে, বিভব বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তো বিভবটা বেশি আসে এখানে। তাহলে ও বিন্দুতে বিভব কি হবে? চারটার জন্য, এম ওয়ান এর জন্য, এম টু এর জন্য, এম থ্রি এর জন্য, এম ফোর এর জন্য, সবকিছুর জন্য। তাহলে ও বিন্দুতে বিভব ভি সমান তুমি কি লিখবা? মাইনাস জি, তো সবার জন্য সেম, মাইনাস জি, এইটা মাইনাস জিটা নিবা। এরপর কি এম ওয়ান বাই এই দূরত্বটুকু, এম ওয়ান বাই ও এ প্লাস এম টু বাই ও বি প্লাস এম টু বাই ও সি প্লাস এম ফোর বাই ও ডি। এখানে আমি কেন এখানে এখানে তো তুমি জানো যে একটা বর্গক্ষেত্রে এই দূরত্বগুলো সব সেম থাকে, কিন্তু যদি অন্য কোনো আয়তক্ষেত্রে থাকে তখন তো দূরত্বগুলো সেম থাকবে না, সেজন্য আমি এখানে ডিরেক্টলি এইগুলো বসাই দিয়েছি। তুমি এখানে শুধু মানগুলো বসাবা। এখানে তোমার বর্গক্ষেত্রে বাহু দেওয়া থাকবে, ধরো তোমার এই বর্গক্ষেত্রে বাহু দেওয়া আছে এ, বর্গক্ষেত্রে বাহু দেওয়া আছে এ। তাহলে এই কর্ণটা কি? এটা না, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে তোমার কর্ণ। কর্ণ সমান কি হয়? ধরো এসি বা বিডি, এটাই কর্ণ, কর্ণ সমান হচ্ছে রুট টু এ। তাহলে এইটুকু কি কর্ণের অর্ধেক না? এইটুকু এইটুকু কি কর্ণের অর্ধেক?
এই কর্ণের অর্ধেক করলে কি থাকে? অর্ধকর্ণ √2 থাকে। √2 a/2, এখানে a এর মানের উপর ডিপেন্ড করবে এগুলা। এইটা হচ্ছে তোমার বিভবের রাশিমালা। এখান থেকে তোমার বিভব বের করতে হবে। আচ্ছা, এটা শেষ করলাম। এবার আসি মুক্তিবেগ। মুক্তিবেগের সূত্র কি আছে? VE সমান √2GR, এটা আছে। আবার তুমি চাইলে এটা বলতে পারো 2GM/R। এই যে জি, এই জি এর সূত্রটা যদি আমি বসাই দিই তাহলে তো আমার এইটা চলে আসে সাধারণত, তাই না? এটা চলে আসে। এখন এই মুক্তিবেগের রাশিমালা, এখানে তুমি যদি একটু খেয়াল করো, ভি সমানুপাতিক কি? জি আর। আবার এই পাশ থেকে যদি দেখো, ভি সমানুপাতিক M/R। এটা, এই দুইটা জিনিস যখন যেটা আমার এমসিকিউ তে প্রয়োজন, যেটা বলবে তখন তুমি সেটা এখানে বলবা। এখানে কিন্তু কোনোভাবে ঘনত্ব নাই। তাই কার কার উপর বস্তুর মুক্তিবেগ নির্ভর করতেছে? ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। মুক্তিবেগ তোমার ভর নির্ভর করতেছে, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, আর অভিকর্ষ ত্বরণ, এই তিনটা বিষয়ের উপর মুক্তিবেগটা তোমার নির্ভর করতেছে। দুইটা আলাদা আলাদা সূত্রের জন্য আমরা এই তিনটা জিনিস বের করতে পারছি এখান থেকে। তোমাকে একটা জিনিস তো অবশ্যই মুখস্থ করতে হবে, পৃথিবীর মুক্তিবেগ কত? মুক্তিবেগ জিনিসটা কি? যে এই বেগে যদি কোনো কিছু পৃথিবী থেকে নিক্ষেপ করা হয় তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মুক্তিবেগ বলা হয় 11.2 কিলোমিটার/সেকেন্ড বা 6.95 মাইল পার সেকেন্ড। 6.95 মাইল পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গা থেকে যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে তুমি যদি ভি বেগে নিক্ষেপ করছো, সেই ক্ষেত্রে বস্তুটা বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করতে পারে, বিভিন্ন ভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে চলে যেতে পারে। আমি এখানে ধরো বললাম যে পৃথিবী পৃষ্ঠ হতে ভি বেগে নিক্ষেপ করলে পৃথিবীর আকর্ষণ বলের দ্বারা বিভিন্ন পরিণতি আমরা এখানে একটু দেখতে পারি। প্রথমে ভি স্কয়ার, এটা যদি মুক্তিবেগের স্কয়ার/2 এটা থেকে কম হয়, এটা যদি হয় তার মানে আমরা এটাকে বলতে পারবো 7.88 কিলোমিটার/সেকেন্ড থেকে কম। এরকম যদি হয় তাহলে ওই বেগে একটা বস্তু উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। যদি এরকম হয়, মানে 7.8 কিলোমিটার/সেকেন্ড থেকে কম থাকতে পারে, আবার অপশনে তোমার এটা থাকতে পারে, উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। এটা হচ্ছে প্রথম কথা। যদি 7.8 এর সমান হয়, মানে ভি স্কয়ার সমান ভি স্কয়ার/2 বা 7.88 কিলোমিটার/সেকেন্ড হয়, তাহলে সেটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। এরপরে যদি তোমার বেশি হয়ে যায়, ধরো ভি এর স্কয়ার, ভি স্কয়ার, ভি এর স্কয়ার/2 এরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পথে পৃথিবীকে, আচ্ছা চাঁদের মতো হলে সেটা বৃত্তাকার পথে।
চাঁদের মতো হলে বৃত্তাকার পথে পৃথিবীকে পরিদর্শন করবে, আর এইটা যদি হয় তাহলে এটাও সেই উপবৃত্তাকার পথে পৃথিবীকে পরিদক্ষিণ করবে। উপবৃত্তাকার পথে পৃথিবীর একটা ফোকাসে রাখবে, রেখে প্রদক্ষিণ করবে। যদি মুক্তিবেগের সমানে নিক্ষেপ করা হয় তাহলে কি পৃথিবী ছেড়ে চলে যাবে? পৃথিবী ছেড়ে চলে যাবে। আর যদি মুক্তিবেগ থেকে বেশি হয় তাহলে পৃথিবী ছেড়ে চলে যাবে কিভাবে যাবে? অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে যদি মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করা যায়। আর যদি মুক্তিবেগ থেকে বেশি বেগে নিক্ষেপ করা যায় পৃথিবী ছেড়ে চলে যাবে ঠিকই আছে, কিন্তু পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। এইটা কিন্তু এমসিকিউ এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, এটা করে ফেলতে হবে। কৃত্রিম উপগ্রহে পরিণত হতে গেলে কি হতে হবে? v/√2 বেগে এখান থেকে কৃত্রিম উপগ্রহ, মানে চাঁদের মতো উপগ্রহ তো না, কৃত্রিম উপগ্রহ হতে গেলে এখান থেকে তুমি v সমান এই বের করলে v/√2 চলে আসে এই জায়গাটাতে। তাই এই মুক্তিবেগ থেকে তোমার সরাসরি যে সূত্রগুলো আছে, এই জি এর সূত্র এখানে কি আছে, অভিকর্ষ ত্বরণ আছে না, তাহলে জি কিন্তু এই জায়গাটাতে বেশি রোল প্লে করতেছে। বি জিটাই এখানে সব থেকে বেশি ভূমিকা পালন করতেছে তোমাদের জন্য। অভিকর্ষ ত্বরণ এরকম বলবে যে নির্দিষ্ট একটা উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো, সেক্ষেত্রে সেইভাবে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে অভিকর্ষ ত্বরণটা। আচ্ছা, এই মুক্তিবেগ থেকে আমরা আরো একটা কথা বলতে পারি, যদিও মুক্তিবেগ বলা যায় না, এই মহাশূন্য পাঠাতে গেলে কতটুকু গতিশক্তি দিতে হয়, এরকম একটা কোশ্চেন আসতে পারে। মহাশূন্যে পাঠাতে গেলে গতিশক্তির পরিবর্তন। এটা যদি আসে, এরকম টপিকে যদি আসে, এখানে তোমার বলবে যে পৃথিবীর একটা ভর দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর নির্দিষ্ট একটা ভরের একটা কৃত্রিম উপগ্রহ থাকবে, সেটাকে নির্দিষ্ট একটা উচ্চতায় তোলা হয়েছে, ধরো এইচ উচ্চতায় তোলা হয়েছে। এইচ উচ্চতায় তুললে এর মধ্যে একটা নির্দিষ্ট গতিশক্তি সঞ্চারিত করা হবে। এরপরে তোমাকে বলবে যে ওই উপগ্রহটাকে মহাশূন্য পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন কি করতে হবে, গতিশক্তির পরিবর্তনটা কি করতে হবে, এই টাইপের প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে কি এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় মোট শক্তি ই টোটাল, এটা সমান কি জানি আমরা? গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি সূত্রটা কি? হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি সূত্রটা কি? মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এই ভি এর একটা সূত্র আছে, আমরা একটু পরে দেখবো উপগ্রহের বেগের ক্ষেত্রে। হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ, আর এখানে থাকতেছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এইখান থেকে তোমার টোটাল শক্তিটা বের করে নিতে হবে এইভাবে, যে আরো কতটুকু গতিশক্তি দিতে হবে। মানে এইটা হচ্ছে তোমার 200 কিলোমিটার উচ্চতা বা 300 কিলোমিটার উচ্চতা বা 400 কিলোমিটার উচ্চতা, যে উচ্চতা দেওয়া থাকবে সেই উচ্চতায় মোট শক্তি এটা। কোশ্চেনে বলবে মহাশূন্য পাঠাতে গেলে অতিরিক্ত আরো কতটা গতিশক্তি দিতে হবে। এই যে পরিমাণ আসছে, এইটা আর কোশ্চেনে যেটা দেওয়া থাকবে এই দুইটার মধ্যে একটু তুলনা করতে হবে, করে দেখতে হবে কি আসতেছে। তাহলে উপগ্রহের বেগ ভি সমান আমরা বললাম জি এম বাই আর প্লাস এইচ, এখানে কিন্তু টু নাই। কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে √জি এম এম বাই আর প্লাস এইচ।
এইচটা কি, যদি তোমার উচ্চতার কথা বলা হয়, যে উচ্চতায় বলবে সেই উচ্চতাটাই তোমাকে এখানে নিতে হবে। এখান থেকে তোমার ত্বরণ বের করতে বলতে পারে। ত্বরণ সমান কি আসবে? ভি স্কয়ার বাই আর প্লাস এইচ। মানে এখান থেকে তুমি সেই জি এম বাই আর প্লাস এইচ এর স্কয়ার দিবা ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি জি এম বাই আর প্লাস এইচ এর স্কয়ার। এটাই হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণ দিয়েও আসতে পারে এ সমান ভি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ। কৃত্রিম উপগ্রহ পরিদক্ষিণ করলে, আবর্তন করলে, পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করলে সেক্ষেত্রে তার ত্বরণটা কত হবে, কেন্দ্রমুখী ত্বরণ কত হবে, এটা চাইতে পারে, সরাসরি এটা চাইতে পারে। আর এমটা কি, এম গুলো কিন্তু সব বড় হাতের এম যে সকল জায়গায় আমি ইউজ করছি সবগুলাই কিন্তু তোমার হবে হচ্ছে পৃথিবীর ভর। সবগুলাই তোমার পৃথিবীর ভর ইন্ডিকেট করবে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তোমার পর্যায়কার বের করতে পারে, বলতে পারে। সেক্ষেত্রে কি করবা? এইচ উচ্চতা বললে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ওই যে ভিটা আমরা বের করে নিয়েছি সেই ভি, সেই ভি। এরপরে এইখান থেকে টি যদি তোমার 24 ঘন্টা আসে তাহলে বলতে হবে এটা ভূ স্থির উপগ্রহে পরিণত হবে। এরকম সৃজনশীল আসে যে উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা, তা তুমি এখান থেকে টিটা বের করে নিবা। এইভাবে এখান থেকে তুমি টিটা বের করে নিবা। আচ্ছা, এরপরে আমার স্যাটেলাইট বা এই যে উপগ্রহ, এই উপগ্রহের উচ্চতা বের করতে বলতে পারে। উপগ্রহের উচ্চতা বের করতে বলতে পারে। তা সে উপগ্রহের উচ্চতা আমরা কিভাবে বের করব? উপগ্রহের উচ্চতা আমরা কি করে বের করতে পারবো? দেখো এই জায়গায় যে আমরা দেখো এখানে বললাম টি সমান 2 পাই আর প্লাস এইচ বাই ভি, এখানটা একটু খেয়াল করো। 2 পাই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই, ভি এর পরিবর্তে জিএম রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ ইউজ করো। ইউজ করলে তুমি এই জায়গাটাতে পেয়ে যাবা আর প্লাস এইচ এর কিউ ডিভাইডেড বাই জিএম, এটা পাবা। এই জায়গা থেকে তুমি উপগ্রহের উচ্চতার সূত্র পাবা এইচ সমান জি এম টি স্কোয়ার বাই 4 পাই 4 পাই স্কোয়ার পাওয়ারে থাকে 1/3 মাইনাস আর, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কতটা উপরে আছে সেটা। একটু আগে আমরা একটা ম্যাথ করছিলাম, সেই ম্যাথে বলছিলাম বিভব শক্তির কথা, যে সূত্রটা ইউজ করছিলাম কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বিভব শক্তির সূত্র ইপি। ইপি সমান হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এখানে শুধু তোমার মান বসানো ছাড়া অন্য কোনো কাজ কিন্তু নাই, শুধুমাত্র তুমি এখানে মানগুলো বসাই দিবা, শুধুমাত্র মান। তাহলে তোমার কিছু কিছু কোশ্চেন এরকম থাকবে, তোমার এইচ বের করতে বলবে, এইচ বের করার পরে তোমার পর্যায়কাল বের করতে বলবে, মানে কিছু কোশ্চেনে তোমার এইচ দরকার হবে, এইচ দরকার হওয়ার পরে তোমার এই পর্যায়কাল বের করতে বলতে পারে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে। ডিরেক্টলি এইগুলা করে ফেলতে হবে। আচ্ছা, মোটামুটি আরেকটা জিনিস আমি একটু বলে নিই। পার্কিং কক্ষপথ বলে একটা টার্ম আছে। পার্কিং কক্ষপথ, ভূস্থির উপগ্রহ যে কক্ষপথে পৃথিবীকে আবর্তন করে সেটাকে বলা হয় পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথ কত? ওই যেটা আমরা বলছিলাম 24 ঘন্টা, বা আমরা এটাকে বলতে পারি 1 ডে। পার্কিং কক্ষপথটা হচ্ছে একদিন। এই ভূস্থির উপগ্রহ, এই ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়বা। এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? একটা যদি আমরা বলি, এটা বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করবে, উপবৃত্তাকার না কিন্তু, বৃত্তাকার কক্ষপথে। এরা বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করবে, আর পৃথিবীর নিরক্ষীয় তলে এরা অবস্থান করবে।
পৃথিবীর নিরক্ষীয় তলে এরা অবস্থান করবে। আর পূর্ব থেকে পশ্চিম না, পৃথিবী তো পূর্ব থেকে পশ্চিম, আর এরা পশ্চিম থেকে পূর্বে আবর্তন করবে। পশ্চিম থেকে পূর্ব দিকে এরা আবর্তন করবে। আর ভূমি থেকে উচ্চতা হতে হয় ৩৬,০০০ কিলোমিটার। বেগ প্রায়, এটা একটু বেগটা একটু মুখস্থ করে রাখবা, 3.08 কিলোমিটার পার সেকেন্ড, প্রায় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বলা যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা যে সকল টপিক নিয়ে আলোচনা করলাম এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য কোনটা? এই অভিকর্ষ ত্বরণ, বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এর মধ্যে এইখানে যেটা আমরা বলতেছিলাম না, যে পৃথিবীর আহ্নিক গতির, এই কোশ্চেনটা আমি আরেকটু ভুলে ঘোরা দিতে পারি। পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে যেতে হলে জি ল্যাম্ডা তো শূন্য হতে হয়, তাই না? এই জায়গায় আরেকটা ঘোরায় দেওয়া যায়, যে আহ্নিক গতির, আহ্নিক গতির কৌণিক বেগ কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে জি এর মান শূন্য হবে বা ওজন শূন্য হবে। এইটা মানে জি ল্যাম্ডা শূন্য হবে। সেখানে তোমার ওমেগা বের করতে বলছে। ওমেগা সমান কি? জি বাই আর। সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে প্রমাণ করছি না জি ল্যাম্ডা জিরো, জি ল্যাম্ডা জিরো মানে কি ওমেগা সমান রুট ওভার জি বাই আর আসে না? তাই এখান থেকে জি এর মান তুমি 9.8 বসাবা, আর আর এর মান 6.4 ইন্টু 10⁶ বসাবা। দেখা গেছে এটা কি, এটা হচ্ছে তোমার ওই জায়গাটাতে। আর এটা তুমি ওমেগা ডট দাও। আর ওমেগা সমান কি? ওমেগা সমান তো আমাদের 2π/t, মানে 2π/৮৬,৪০০। দেখা গেছে কি ওমেগা ডট বাই ওমেগা এটা সমান হচ্ছে 17। এটা একটু মানটা মুখস্থ রাখো, যদি বের করতে না পারো মানটা মুখস্থ রেখে, এটা কখনো চেঞ্জ হয় না যে আহ্নিক গতির জন্য কৌণিক বেগ যদি 17 গুণ করা হয় বিষুব অঞ্চলে এই ওজনটা আমাদের শূন্য হয়ে থাকে। এরপরে এই সৃজনশীলে তোমার আমি এখানে যেটা বলতেছিলাম, এই নির্দিষ্ট একটা, এখানে কি বলছি নাকি, তোমার এখানে বলতে পারে যে একটা অ্যাঙ্গেল দিয়ে বলবে যে এত ডিগ্রি অক্ষাংশে জি এর পরিবর্তন দেখাও। ধরো তোমাকে এখানে বললাম আমি যে 60 ডিগ্রি অক্ষাংশে, 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কতটুকু, 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কতটুকু হ্রাস পায়, এইটা যদি বলে, সেই ক্ষেত্রে এইটা যদি বলে তাহলে তুমি ডিরেক্টলি জি ল্যামডা বাই জি করবা। এটা সমান কি আসে? মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইটাই হচ্ছে তোমার জি এর পরিবর্তন, ডেল জি। এটাই হচ্ছে তোমার ডেল জি সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইখানে তুমি মান বসাবা। ওমেগা সমান কি? 2π/টি, টি মানে কি 24 ইন্টু, এখানে কি 24 ইন্টু, আচ্ছা এইখানে 1 ঘন্টা একদিন, এখানে কিন্তু 24 গুণ করতে হবে, এটা বলা হয় নাই। এই জায়গায় 24 গুণ করতে হবে, এখানেও তুমি 24 গুণ করবা। 2π/টি না, ৮৬,৪০০, 24 ঘন্টা। 1 ঘন্টা সমান কি? আর এখান থেকে তুমি আর বসায় দিবা, আর কজ স্কয়ার ল্যামডা যে মানটা থাকবে সেটা বসায় দিবা। এই তাহলে মোটামুটি এই অধ্যায়ে যা ছিল সবকিছু কমপ্লিট করে দিলাম। এমসিকিউ এর জন্য যা আসতে পারে, সিকিউ এর জন্য যা আসতে পারে, আর কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস আছে মুখস্থ করা, সেগুলো টেক্সট বুক থেকে একটু দেখে নিলেও হবে। ওভারঅল 90% প্রিপারেশন তুমি এখান থেকে করে ফেলতে পারবে। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, এমসিকিউ গুলা এবং সিকিউ গুলা কয়েকটা আমি যে কনসেপ্ট গুলো আলোচনা করছি এগুলো থেকে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমাকে একটু বলা হয়নি, লাস্ট একটা জিনিস বলে আমি শেষ করবো এখানে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। কতগুলো অভিকর্ষ কেন্দ্র একটু মুখস্থ রাখতে হবে, যে তোমার সুষম দণ্ড, এই সুষম দণ্ডের অভিকর্ষ কেন্দ্র কত,
অভিকর্ষ কেন্দ্র মানে যেখান দিয়ে ভর ক্রিয়া করবে, তাহলে এটা যদি তোমার সুষম দণ্ড হয় এইটাই হবে তার অভিকর্ষ কেন্দ্র। তাহলে এটা কোথায় হবে? মধ্যবিন্দুতে। এটা কোথায় হবে? এই চিত্র দিয়ে মনে রাখবা, তাহলে এগুলো মুখস্থ করা লাগবে না। অভিকর্ষ কেন্দ্র হবে মধ্যবিন্দুতে। তারপরে যদি তোমার একটা বৃত্ত হয় বা আংটি জাতীয় কিছু হয়, আংটি জাতীয় কিছু হয়, ধরো এই হচ্ছে বৃত্ত বা আংটি, এটা কোথায় হবে? এদের কেন্দ্র হবে কোন কেন্দ্রে? এটা জ্যামিতিক কেন্দ্রে। এটা তো জ্যামিতিক আকৃতির না, জ্যামিতিক কেন্দ্রে, মূল কেন্দ্রে কিন্তু না। এবং দেখো আংটির উপাদানগুলো এখানে থাকে, মাঝখানে কি ফাঁকা থাকে না? আমরা আঙুলে ঢুকাতে পারি কেন? কারণ মাঝখানে ফাঁকা থাকে। তাহলে এখান থেকেও বলবে যে এই নিচের কোণটার অভিকর্ষ কেন্দ্র তার উপাদানের মধ্যে থাকে না, এই বৃত্ত বা আংটিতে উপাদানে থাকে না, অভিকর্ষ কেন্দ্র উপাদানে থাকে না, এটা মনে রাখবা। তারপরে তোমার সামান্তরিক বলতে পারে, বা বর্গ বলতে পারে, বা আয়ত বলতে পারে। এদের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। বেলনাকৃতির বস্তু, এই বেলনাকৃতির বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র হবে অক্ষের মধ্যবিন্দুতে। এই চারটা জিনিস। অভিকর্ষ কেন্দ্র কি? অভিকর্ষ কেন্দ্রটা হচ্ছে একটা বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে সেটাকে আমরা বলবো অভিকর্ষ কেন্দ্র। সেটাকে আমরা বলি অভিকর্ষ কেন্দ্র। চ্যাপ্টারটা যেভাবে আলোচনা করছি এইগুলা সবগুলা নোট করে ফেলবা, পরীক্ষার আগের দিন এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এন্ড এখান থেকে যা আলোচনা করছি এগুলা তুমি প্র্যাকটিস করবে। এমসিকিউ যে টেস্ট পেপার আছে সেগুলা থেকে সিকিউ সব টপিকে যা যা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি, শুধু আমি ম্যাথ গুলো করাই নাই, কনসেপ্ট সকল কনসেপ্ট আমি আলোচনা করে দিয়েছি এখানে। এটা করে ফেলবা, ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।